ভারতকে টুকরা টুকরা করব, তারপরে কথা, এর আগে কোনো মাপ নাই। আর এখন প্রতিশোধ নেওয়ার সময়, চুপ করে থাকার সময় নাই, সময় না। আমরা এক জাতির দেশ, আমি সবসময় বলি ভারতকে শিক্ষা দিব এবার, ইনশাল্লাহ আগামী প্রজন্ম আরো শক্তিশালী ইনশাআল্লাহ। হবে। ভারত প্রেম করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, পরিষ্কার। ভারতকে ভারতের স্বীকৃতি নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না। আমাদের দেশ, আমাদের জনগণ নিজেদের লোককে যাকে খুশি তাকে ভোট দিবে, আমরাই নির্বাচন করব আমাদের প্রতিনিধি। ভারত প্রেম এই দেশে চলবে না। আওয়ামী লীগ মানে হলো গিয়ে কুখ্যাত জাতি, কুখ্যাত একটা দল। এই দলে এই দেশে বুঝতাম পাকিস্তানে থাইকা 71 সালে আগ পর্যন্ত আমি পরাধীন। আমার বলেন তো, কে বলছে আমি পরাধীন ছিলাম? আমি তো পাকিস্তান তো আমরা সৃষ্টি করছি। আমরা ছিলাম 7.5 কোটি, চার জাতি মিলে ছিল মাত্র 5.5 কোটি। আমি কবে পরাধীন ছিলাম? এই মিথ্যা ন্যারেটিভটা শিখে নিয়েছি ভারত আর কয়েকটা রাজনীতিবিদ, আমার বন্ধুর বন্ধু পরিচিত, এরা মিলেই কাজগুলি করছে, মিথ্যা ন্যারেটিভ শিখাইছে। আমরা স্বাধীন হলে অনেক কিছু পাবো। যুদ্ধের দরকার ছিল না, এমনি স্বাধীন হতে পারতাম। আমরা তো দেশ স্বাধীন করছি, আমরাই তো পাকিস্তান হয়েছি কেন? হিন্দুদের থেকে বাঁচার জন্য। এখন আমাদের শিখানো হচ্ছে পরাধীন। তো এরপর কি হয়েছে? স্বাধীনতার পর প্রাপ্তি আমরা মানে ঘোড়ার ডিম্ব পাইছি মিথ্যা জিনিসের উপরে। এক ভাই বলছেন 30 লাখ, আমি তো বললাম 10,000 মানুষ মারা যায় নাই। অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা 10,000 মুক্তিযোদ্ধা মারা যায় নাই, সেনাবাহিনী মরে নাই 1,000, মানে 1,000 প্লাস পাইনি এরকম। তো 10,000 30 লাখ কেমনে হয়? মানে বাটপারি একটা নমুনা থাকা দরকার। 2 লাখ মা বোন রেপ হয়েছে। আমি বলবো একজন হলো অপরাধ, বাট সত্যিকার ফিগারটা দিতে হবে। ওই সময় তো থানার ওসি ছিল বাঙালি, না মামলা করেন নাই কেন? কিন্তু মামলা তখন করেন নাই, সুবিধা পাওয়ার জন্য তো নাম লেখাইছিলেন 2 লাখ, কারণ ওই সুবিধা টাকা পাবেন মাসিক। কত নির্লজ্জ জাতি আমরা! সুবিধা নেওয়ার জন্য সব কাজ করতে পারি, সুবিধা নেওয়ার জন্য আমি ধর্ষিতা স্বীকৃতি দিই। তবে তারপরও মিথ্যা। আমি নিজে গিয়েছিলাম চৌগাছা, 10 জনের নাম দিছিল, একজনও স্বীকার করে নাই ওই লিস্টের মধ্যেই। এখন আমি বলি 52 বছর স্বাধীন হয়েছে আমরা, কিন্তু ভারতের থেকে বেরিয়ে আসতে পারি নাই। আমরা ছিলাম পাকিস্তানের অংশ, কিন্তু আমরা এই যুদ্ধ চলাকালীন সময় ভাই 7টা দফা চুক্তি করে ভারত। অর্থাৎ যারা পাকিস্তানে আছে তাদেরকে চাকরি দেওয়া যাবে না, মুক্তিযোদ্ধারা চাকরি পাবে এবং শূন্যস্থান পূরণ করবে ভারতীয় বাহিনী। এই জন্য বহু ভারতীয় অফিসার, সিভিল অফিসার বাংলাদেশে এসেছিল, পরে চাপে তারা ফেরত গেছে। আপনি বুঝেন, যুদ্ধ চলাকালীন অবস্থা এমনও চুক্তি ছিল বাংলাদেশের নির্দিষ্ট সেনাবাহিনী থাকবে না। যুদ্ধ করার আগে পরাধীন, যুদ্ধ করার আগে পরাধীন হলে আমি ছিলাম স্বাধীন। কি মিথ্যা ন্যারেটিভগুলি আমাদের শিখানো হয়েছে, আর এইগুলিকে স্বীকৃতি দিচ্ছে আমাদের সুশীল, মানে এরা হলো জানোয়ার, বাংলাদেশের জানোয়ার। তারপরে দেখেন পাকিস্তান সেনাবাহিনীর খারাপ অবস্থা। এক ভাই বলছেন, হ্যাঁ, পাকিস্তানের বড় সমস্যা হলো পাকিস্তানের সেনাবাহিনী। আর পাকিস্তানের সেনাবাহিনীর জন্য কিন্তু আজকে আমরা এই স্বাধীনতা যুদ্ধ করতে বাধ্য হয়েছি। পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। যেমনটা ছিল শহীদ এরশাদ সামরিক শাসক, ইয়াহিয়া ছিল সামরিক শাসক, ভুট্টো ছিল সামরিক, ইয়াহিয়া সামরিক শাসক, আইয়ুব খান ছিল সামরিক শাসক। আমাদের সমস্যা ছিল গণতন্ত্রের লড়াই। যখন গণতন্ত্র দিল না, তখন আমরা করলাম পাকিস্তানের বিপক্ষে। ওইখানেও ইয়াহিয়ার বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারে নাই। তারপরে বলবো আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু ভারতের ভারতের খপ্পরে পড়ে আমরা আমাদের সর্বস্ব হারাইছি। এখন দেখেন তাদের এই হাসিনা তার দলবল নিয়ে সব ভারতে, তাকে প্রশ্রয় দিছে। আমরা এখন আমাদের কঠিন হইতে হবে। আমরা জবাব দেই নাই। আমার দেশ স্বাধীন করার পর পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করছে ভারত, কোন রাজনীতিবিদ বলেন নাই, ইভেন বিএনপিও বলে নাই। তারপরে এক ভাই বলছেন কিন্তু আপনার পরিষ্কার ভাবে যে ওই বিএনপির অবস্থান শহীদ মিনারে কেন যায় নাই, আমি জানি না। ভারত মনে 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 কষ্ট পাবে, এই ছাড়া আর তো কোনো কারণ আমি দেখি না। আগামীকাল যাব, দেখি কি বলে। তো ভারত প্রেম করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, পরিষ্কার। ভারতকে ভারতের স্বীকৃতি নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না। আমাদের দেশ, আমাদের জনগণ নিজেদের লোককে যাকে খুশি তাকে ভোট দিবে, আমরাই নির্বাচন করব আমাদের প্রতিনিধি। ভারত প্রেম এই দেশে চলবে না। আওয়ামী লীগ মানে হলো গিয়ে কুখ্যাত জাতি,
কুখ্যাত একটা দল, এই দলে এই দেশে স্থান নাই। আর এই যে হাদির ছেলেটা পলায় গেল ভারতে, আমি এখানে সন্দেহ প্রকাশ করি। একটা ঘটনা ঘটলো, এই অপরাধীরা কোথায় যাবে? এটা সুন্দরবনে যাবে না, গেলে তো একমাত্র ভারতেই যাবে, মায়ানমারে তো যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? পুলিশকে বলবেন আর বর্ডার গার্ড দেন। এখন বলা হচ্ছে এই টানেল দিয়ে চলে গেছে। তোনারা এখন টানেল পেয়েছেন, ওই ওই জায়গা ওই এলাকার বিডিআ জানতো না এটা? ওই এলাকার বিডিআ জানতো না এখানে টানেল আছে, গার্ড দিতে হবে? উচিত হলো গিয়া প্রত্যক্ষভাবে বিচার করা। সবাই এখানে বদমাশি করছে। আমি তো বলবো বিডিআর ওইখানকার লোক আপোষে পার করে দিছে, এখানে রাষ্ট্র জড়িত। সুতরাং আমি মনে করি এটা রাষ্ট্রের ব্যর্থতা। আমাদের জনগণের প্রাণ প্রত্যাশার সাথে রাষ্ট্রের জনগণ যাচ্ছে না। এই জন্য আমরা তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপ, উনি থাকার যোগ্য না। বিডিআর তার নিয়ন্ত্রণে, পুলিশও তার নিয়ন্ত্রণে। আমি মনে করি র্যাব খুব ভালো কাজ করতেছে, র্যাব চমৎকার কাজ করতেছে, জনগণ সহযোগিতা করতেছে, পুলিশও করতেছে এক্সেলেন্ট কাজ। বা যে কাজটা করার কথা ছিল বিডিআর এর, তা তারা করে নাই, দায়িত্ব পালন করে নাই, এই দায় এড়াতে পারে না। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ জনাব হাসানুর রহমান। আচ্ছা, আরেকটা বিষয় একটু, যে ভারতে আশ্রয় দিচ্ছে, ভারতের আশ্রয় দেওয়ার বিষয়টা নিয়ে ভারত যখন বাংলাদেশ অভিযোগ করেছিল, তখন তারাও প্রতিক্রিয়া জানিয়েছে যে তাদের এখানে এরকম তারা আশ্রয় দিচ্ছেন না। কিন্তু বাংলাদেশের আসলে এই মুহূর্তে কি করা উচিত? যেহেতু তারা হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা উচিত, নাকি অন্য কোনো পন্থায় বাংলাদেশকে আগানো উচিত? আমরা আমরা আইনের মাধ্যমে যাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এবং আমরা ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে আনতে পারবো। বড় কথা হলো ভারত যদি এই আচরণ পরিবর্তন করে নাই, আগেও করে নাই, আমরা ভারতের স্বাধীনতা কামীদের আশ্রয় দিব, ভারতকে টুকরা টুকরা করব, তারপরে কথা। এর আগে কোনো মাপ নাই। কারণ এখন প্রতিশোধ নেওয়ার সময়, চুপ করে থাকার সময় না। আমরা এক জাতির দেশ, আমি সবসময় বলি। ভারতকে শিক্ষা দিব এবার, ইনশাল্লাহ আগামী প্রজন্ম আরো শক্তিশালী হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আরেকজন দর্শকের আমি প্রশ্নটা নিয়ে আসছি। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। যে ভাই, মনির ভাই, আপনি এবং আলোচক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুইজন সেনা অফিসারকে আমি একটু প্রশ্ন করতে চাই, এটাই যে মুক্তিযোদ্ধা আর মুসলমান কি এটার মধ্যে কোনো কি পার্থক্য আছে নাকি? আমি গতকালকে একটা লাইভ দেখছিলাম, একজন সাংবাদিকে একজন মুক্তিযোদ্ধা নাকি একটা দলে জয়েন করছে। তো ওরে বলতেছে, আপনি কিভাবে মুক্তিযোদ্ধা হই এই ইসলামী দলে গ্রহণ করলেন, এই ইসলামী দলে ঢুকলেন? তাহলে আমাদের দেশে 95% মুসলমানের দেশে একজন মুক্তিযোদ্ধা হই একজন সাংবাদিকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জামাতে ঢুকলেন? তাহলে আমি লক্ষ্মীপুরের বাসিন্দা, আমি লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। আমার এই সদরের মধ্যে জামাতের আমির, জিলা আমির, এই 3 সেশন উনি জিলা আমির মুক্তিযোদ্ধা। তাহলে উনি কি বুঝি মুক্তিযোদ্ধা, বুঝি কি জমাত করে নাকি না বুঝি জমাত করে? জমাত যে জিনিসটা 54 বছর আগে বুঝছে, এই দেশের জনগণ 24 সালে আসি সেই জিনিসটা বুঝছে। এখন বিষয়টা হলো কি, আমরা 14ই ডিসেম্বর পালন করি। 14ই ডিসেম্বরে সম্পূর্ণ বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত, আর দায় দায় কার উপরে? জামাতের উপরে। 2 নম্বর কথা হলো, আপনার দেশ স্বাধীনের পরে তারা সকল অস্ত্র শস্ত্র বাংলাদেশ থেকে সকল কিছু নিয়ে গেছে, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। আজকে 15টা বছর, 15-16টা বছর রয়ের মাধ্যমে হাসিনা এই দেশকে তাদের নিয়ন্ত্রণে পুরাই নিয়ে গেছে। এখনো পুরা দেশটা রয়ের হাতে। এই রয়ের হাত থেকে কিভাবে দেশটা মুক্ত করা যায়, আমি এই দুইজন সেনা অফিসার থেকে একটু জানতে চাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ জনাব জাহাঙ্গীর। জনাব আমি শেষ করে দিচ্ছি ভাই। র মুক্ত করার উপায় হলো, কোন ভারতীয়দের বাসা ভাড়া দিব না, চাকরি দিব না, পাইলে পিটাবো।